হেসাং সুয়াকে জিজ্ঞেস করে তোমার নাম কি বংজা। যেটা শুনে সুয়া একটু আনকমফোর্টেবল ফিল করে, বলে আমাকে ছোটবেলায় বংজা ডাকা হতো, কিন্তু এখন আমাকে সবাই সুয়া ডাকে। হেসাং ওর কথা শুনে ভীষণ হাসতে থাকে, যেটাতে সুয়া একটু এম্বারেস ফিল করে। এরপর ওখান থেকে চলে যায়। হেসাং তো ওর দিকে তাকিয়ে হাসছিলই। বাসা আসার পর হেসাং পুরনো অ্যালবাম ঘেটে বংজার ছবি বের করে ভাবতে থাকে, তার মানে সুয়াই কি বংজা নাকি। ওর তো ছোটবেলার বংজার কথা মনে পড়ে, আর সুয়ারও। ও ভাবতে থাকে সুয়া কেন ওই দিন ওকে বললো তোমাকে দেখার পর আমার ছোটবেলার এক শত্রুর কথা মনে পড়ে গেল। হেসাং বলে আমি আবার কি করলাম ওকে, ও আমাকে শত্রু কেন বললো। পরের সিনে দেখি অ্যানা যখন বাসা আসে তখন মিয়ংজা ওকে ওনার সাথে ডিনার করতে বলে। অ্যানা খুবই ঘাবড়াচ্ছিল, কারণ ওর মাকে ও প্রচন্ড ভয় পেত। ওর মা বলে তুমি তো স্কুলের পরবর্তী ফেজ হবে, সবাই তোমাকে চিনবে। তখন অ্যানা খুব ভয় পাচ্ছিল, কারণ ওর মা তো ওর হাতের কাটা দাগটি দেখতে পায়। তখন তো মিয়ংজা নিজের হাতও কাটে আর বলে তোমাকে আরো স্ট্রং হতে হবে। ওর মায়ের এরকম আচরণে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। পরদিন হেসাং যখন স্কুলে আসে তখন তো মিস সুয়াকে খুঁজতে থাকে। তখন দেখতে পায় মিস সুয়া তো কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান গাচ্ছিল আর স্কুলের একটি রুম ক্লিন করছিল, যেটা দেখে হেসাং ভীষণ হাসতে থাকে। একটু পর সুয়া যখন নোটিস করে এখানে হেসাং এসে দূর থেকে ওকে অবজার্ভ করছে, তখন তো ও হেসাং এর উপর অনেক বেশি রেগে যায়। হেসাং একটু অবাক হয়ে বলে তুমি টিচার হয়ে ক্লিন কেন করছো। সুয়া বলে কিছুদিনের মধ্যে বড় একটা ইভেন্ট হবে স্কুলে, তো আমি চাই টপ 10 টিচারের লিস্টে আমার যাতে নাম আসুক। এজন্য আমি হার্ডওয়ার্ক করছি, যাতে করে সবাই আমার প্রশংসা করতে পারে। হেসাং বলে নিশ্চয়ই তুমি এই স্কুলে পার্মানেন্ট টিচার হতে পারবে, বেস্ট অফ লাক বলে হেসাং চলে যায়। সুয়া ওর কথা শুনে খুবই খুশি হয়ে যায়, ভাবতে থাকে ওকে আমাকে পছন্দ করে নাকি। এরপর তো ও ওর কলিগদের এসে বলে আচ্ছা কোনো ছেলে যদি একটা মেয়েকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায় আর পরদিন মেয়েটার খুব প্রশংসা করে, তার মানে কি ছেলেটি মেয়েটিকে পছন্দ করে। ওই টিচার্সরা ভালো করে বুঝতে পারে সুয়া যে ওর কথাই বলছে। তখন তো এক টিচার ওকে বলে ছেলেটি মেয়েটিকে বন্ধুও ভাবতে পারে, তো ফ্রেন্ডশিপটাকে তুমি অন্য কিছু কেন ভাবছো। এরপর আমরা দেখি টিচার্সদের হাতে স্টুডেন্টদের ছবি চলে আসে। এখন তো সবাইকে ছবি চুজ করতে বলা হয়, কাকে চুজ করা হবে। তখন সুয়া সবাইকে ভোট দিতে বলে, যে বেশি ভোট পাবে তাকেই চুজ করা হবে। যেখানে ভোটিং বেশি তো হেসাং পায়, যেটাতে সুয়া অনেক বেশি খুশি হয়। এটা যখন হেসাং এর ফ্রেন্ডরা জানতে পারে তখন হেসাং এর ফ্রেন্ডরা অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু একমাত্র স্টুডেন্ট কাউন্সিলের জুনি খুশি ছিল না, কারণ ওকে চুজ করা হয়নি। এরপর আমরা দেখি হেসাং তো আঞ্জুর রাগ ভাঙানোর চেষ্টা করে, আসলে আমি ভাই হিসেবে নিজের দায়িত্ব পালন করছিলাম, আমার বোনকে কেউ ইনসাল্ট করবে এটা আমার সহ্য হয় না। আঞ্জু বলে আসলে অ্যানা একদমই খারাপ মেয়ে না, ওর লাইফটা খুবই মিজারেবল। আমি ভালো করে জানি ও আসলে কিরকম। ও নিজের প্রবলেমগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না, এই জন্য সবসময় রাগ দেখাতে থাকে। তুমি প্লিজ ওকে খারাপ ভেবো না। হেসাং তখন বুঝতে পারে আঞ্জু এনাকে খুব ভালো ফ্রেন্ড ভাবে, এই জন্য ওকে আর কিছুই বলে না। পরের সিনে হেসাং যখন ওর টিমের সাথে দেখা করে তখন তো ওরা জানতে পারে গার্ডের মৃত্যুটিকে যে পুলিশ অফিসার সুইসাইড হিসেবে শনাক্ত করেছে তার মেয়ে অনেক অসুস্থ, ট্রিটমেন্ট করার জন্য অনেক টাকার প্রয়োজন। ওনার মেয়ের ট্রিটমেন্ট তো বিয়ংমং হসপিটালেই হচ্ছে, তার মানে নিশ্চয়ই ওনাকে বাধ্য করে করা হয়েছে এগুলো। এরপর হেসাং জানায় আসলে ওই সিক্রেট রুমে যে ইনভেস্টিগেশন করা হয়েছে আর নোটগুলো লাগানো রয়েছে এগুলো মিয়ংজু না, বরং আমার বাবাই করেছে ওনার মিশনের সময়ে। আর এখন পর্যন্ত মিয়ংজু গোল্ড বার খুঁজে পায়নি। তখন হান জিজ্ঞেস করে তোমার বাবা মিসিং হওয়ার পেছনে চেয়ার উইমেনের হাত নেই তো। হেসাং বলে সেই ব্যাপারেই আমি ইনভেস্টিগেট করে যাচ্ছি। এরপর হেসাং তো ওই পিয়ানোর কাহিনী বলে, আর ওরা যে মিউজিকটির ইনফরমেশন বের করতে পেরেছিল বুঝতে পারে দুজন পিয়ানো বাজিয়েছিল। এখন তো ওরা আবার ওইটা রিপিট করতে চাচ্ছে, কিন্তু ওদের মধ্যে কেউই পিয়ানো বাজাতে পারে না। একটু পর ওখানে সুয়া আসে ওদের সাথে দেখা করতে, যে পিয়ানোর কিছু বই নিয়ে এসেছিল।
ওদের কথা শুনে সুয়া বলে, পিয়ানো আমি বাজানো শিখবো, খুব ইজি হবে আমার জন্য। তখন হেসাং বলে, যদি তোমার কথা স্কুলের কেউ জানতে পারে তাহলে তোমাকে স্কুল থেকে সাসপেন্ড করা হবে। সুয়া তখন একটু ভয় পেয়ে যায়, বলে না না আমি পিয়ানো বাজাবো না। এটা বলেও যখন চলে যেতে নেয় তখন আনসিক বলে, তুমি আসলেই খুব সাহসী, তোমার মতো মানুষ থাকলে আমাদের এই মিশন আরো সহজ হয়ে যাবে। ওর এক কথা শুনে তো সুয়া ওদের হেল্প করাতে রাজি হয়, বলে নিশ্চয়ই আমি পিয়ানো বাজাবো, কিন্তু আমাকে তোমাদের প্রমিস করতে হবে আমাকে তোমরা হেল্প করবে এখানে পার্মানেন্ট টিচার হওয়ার জন্য, যেটাতে ওরা সবাই রাজি হয়ে যায়। এরপর হেসাং এসে সুয়াকে বলে, তুমি পার্মানেন্ট টিচার হওয়ার জন্য নিজের লাইফটা রিস্কে কেন ফেলছো? সোয়া তখন বলে, আসলে আমার পুরনো এক স্টুডেন্টকে আমি প্রমিস করেছিলাম আমি পার্মানেন্ট টিচার হয়ে দেখাবো, কিন্তু আমি পারছি না, তো যেভাবেই হোক আমি এই প্রমিসটি পূরণ করতে চাই। তখন আমরা জানতে পারি ওই পিঙ্ক ইয়ারফোন স্টুডেন্টের কথা সুয়া বলে। পরদিন থেকে তো সুয়া স্কুল প্রেসিডেন্টকে ফলো করতে থাকে। উনি যখন লাইব্রেরিতে একটি বই নেয় তখন সুয়া বলে, আচ্ছা আমি কি এই বইটি পড়তে পারি? আসলে আমি এই বইটির জন্য এসেছিলাম। তখন প্রেসিডেন্ট ওকে বইটি দিয়ে দেয়। সুয়া তখন বইটি নিয়ে হেসাং এর কাছে আসে। আসলে ওরা যার উইমেনের অফিসের দরজা খোলার জন্য প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করবে, এই জন্যই বইটি এনেছে। এরপর ওরা দুজন পিয়ানো প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করার সময় দুজনের হাত যখন দুজনের হাতের সাথে টাচ লেগে যায় তখন দুজনেই একটু অকওয়ার্ড ফিল করে। হেসাং এর তো সুয়ার সাথে টাইম স্পেন্ড করতে বেশ ভালোই লাগছিল। এরপর তো ও সুয়াকে কিছু ফাইটিং স্কিল শেখায় যাতে করে ইমার্জেন্সিতে সুয়া নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু যতবারই সুয়া ওর খুব কাছাকাছি চলে আসছিল ততবারই হেসাং খুবই শাই ফিল করছিল, যার কারণে অর্ধেক ট্রেনিং এ ও সুয়াকে রেখে চলে যায়। সিনে আমরা দেখি হেসাং আর টিম ওরা ওদের অফিসে ফিরে আসে আর সুয়াকে ওদের সাথে নিয়ে আসে। ওরা যে ক্যাফেটি ভাড়া নিয়েছিল সেখানে ওনার ফিরে এসেছে, যার কারণে ওরা আবার নিজেদের অফিসে ব্যাক করেছে। সুয়াকে আসতে তো এখানে ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট দেখতে পায়। এরপর অ্যাসিস্ট্যান্টকে ডিরেক্টর বলে, আমাদের এই সিক্রেট অফিসে তো এক সাধারণ মানুষকে নিয়ে আসা হয়েছে। তখন ডিরেক্টর বলে, নিশ্চয়ই ওই মানুষটি ওদের কাজে সাহায্য করছে। অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে এ ব্যাপারে আমাকে কেন কেউ কিছু বলেনি? এরপর তো হেসাং এর পুরো টিম মিলে ওরা নেক্সট প্ল্যান করতে থাকে। পরের দিন দেখি স্কুলে ইভেন্টের দিন চলে আসে, যেখানে হেসাং খুব সুন্দরভাবে রেডি হয়ে আসে। সবাই হেসাং এর খুব প্রশংসা করতে থাকে। হেসাং তো আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করছিল। একটু পর তো সুয়া খুব সুন্দরভাবে রেডি হয়ে ইভেন্টে পৌঁছে। হেসাং ওকে দেখে তো হা করে তাকিয়ে থাকে। তখন ওর ছোটবেলার একটি কথা মনে পড়ে যায়। সুয়া একবার ওকে প্রপোজ করেছিল আর হেসাংকে বলে, যখন আমি খুব সুন্দর ড্রেস পরে তোমার সামনে আসবো তখন তুমি আমাকে আবার প্রপোজ করবে। সুয়া আসার পর তো স্টুডেন্টরা ওরও প্রশংসা করতে থাকে। তখন সুয়া হেসাংকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে কেমন লাগছে? হেসাং বলে, খারাপ লাগছে না। একটু পর তো মিয়ংজো আসে স্পিচ দেওয়ার জন্য, যেখানে আমরা দেখতে পাই হানো এসেছিল ওয়েটারের কস্টিউমে, কিন্তু এখানে ও এমন আচরণ করছিল, আচরণ দেখে এক টিচারের একটু সন্দেহ হয়। ও তো ইভেন্টে গিয়ে বারবার এটা ওটা খাচ্ছিল। তখন আমরা দেখি গাড়িতে বসে তো আনসিক আর ইয়ং এগুলো দেখছিল, যেটাতে আনসিক রেগে যায়, বলে ওকে কাজ করার জন্য পাঠানো হয়েছে আর ও কাজ না করে বারবার খাচ্ছে কেন? এটাতেও প্রচন্ড রেগেছিল। তখন জং এর কাছে যখন বিচার দিতে নেয় দেখতে পায় জং খাবার ভর্তি প্লেট নিয়ে খাচ্ছে। আনসিক বলে, এগুলো আবার তুমি কখন আনলে? জং বলে, আমি ভেতরে গিয়ে নিয়ে এসেছি, তুমি চাইলে তোমার জন্য নিয়ে আসবো। যেটাতে আনসিক অনেক বেশি আপসেট হয়, বলে আমরা এখানে কাজ করতে এসেছি, খাবার খেতে না। এরপর সাং সুয়াকে একটি ইনজেকশন দেয় আর বলে, এটা যখন তুমি বিপদে পড়বে তখন নিজেকে বাঁচানোর জন্য ব্যবহার করবে। আর ওকে একটি নেকলেস পরিয়ে দেয় যেটার মধ্যে ক্যামেরা লাগানো ছিল। হেসাং বলে, তুমি ভয় পেও না, যাই হয়ে যাক না কেন আমি তোমার প্রোটেক্ট করব, আমি তোমার কিছুই হতে দেব না। যেটা শুনে সুয়া মনে মনে ভীষণ খুশি হচ্ছিল। মিয়ংজু গেস্টদের সাথে মিটিং করার জন্য চলে যায় আর হানকে বলা হয় একটু পরই ইলেকট্রিসিটি বন্ধ করে দিতে। এদিকে অ্যানা হিল পরে একদমই হাঁটতে পারছিল না, ওর পায়ে তো ব্যথা পাচ্ছিল। তখন আঞ্জু এসে ওকে ব্যান্ডেজ দেয়, কিন্তু অ্যানা ওর হেল্প নিতে রাজি হয় না। তখন আঞ্জু লক্ষ্য করে ও আবার ওর হাত কেটেছে। আঞ্জু যখন এ ব্যাপারে জিজ্ঞেস করে তখন অ্যানা বলে, তোমাকে আমি কতবার বলবো, তুমি আমার চাকরের মতো, তুমি কখনো আমার ফ্রেন্ড হতে পারবে না, তো তোমার রাইটও নেই আমার পার্সোনাল কিছু জানার। আঞ্জু বলে, আমার তো তোমার জন্য অনেক বেশি খারাপ লাগে, তুমি স্কুলে সবার সামনে নিজেকে খুবই স্ট্রং শো করো আর তুমি নিজেকে খুব সাহসী ভাবো, কিন্তু আসলে তুমি খুবই ভীতু।
তোমার নিজের মধ্যে কোনো কনফিডেন্সই নেই। যেটা শুনে অ্যানা ভীষণ রেগে ওকে চড় মারে। তখন আঞ্জু রেগে ওকে চড় মারে, যেটাতে অ্যানা আঞ্জুকে কিছু না বলে চলে যায়। এদিকে আমরা দেখি মিয়ংজু তো চিফ গেস্টদের সাথে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি আসলে স্কুলে যে ধনী বাচ্চারা রয়েছে এনারাও হলো ওদেরই বাবা মা। মিয়ংজু প্রমিস করে ওনাদের বাচ্চাদেরকে স্পেশাল ট্রিট করা হবে। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। আসলে হানি ইলেকট্রিসিটির লাইন বন্ধ করে দিয়েছে। এরপর তো হেসাং সুয়াকে নিয়ে চেয়ার উইমেনের অফিসে যেতে নেয়, কিন্তু হঠাৎ করে আবারও লাইট চলে আসে, যেটাতে ওরা দুজন ভীষণ ভয় পেয়ে লুকিয়ে পড়ে যাতে করে ওদেরকে ক্যামেরাতে না দেখা যায়। তখন আমরা দেখতে পাই স্কুলের প্রেসিডেন্ট তাড়াতাড়ি গিয়ে ইলেকট্রিসিটির লাইন অন করেছে যাতে করে এখানে কোনো প্রবলেম না হয়। তখন ওরা তো প্ল্যান বিতে শিফট হয় আর নিজের গেট আপ চেঞ্জ করে সিকিউরিটি রুমে গিয়ে হাঙ্গামা সৃষ্টি করে। কেন ইলেকট্রিসিটি গেল? ইলেকট্রিসিটি যাওয়ার ফলে তো উনি খুব বাজেভাবে সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছে, যার কারণে ওদের সাথে রাগারাগি করে ডিস্ট্রাক্ট করতে থাকে। আর এই সুযোগে সুয়া আর হেসাং চেয়ার উইমেনের রুমে ঢোকার চেষ্টা করে। ওরা যখন দরজা খোলার চেষ্টা করে তখন দরজা তো খুলতেই পারছিল না। এরপর হানকে বলে ওদেরকে আর একটু ডিস্ট্রাক্ট করার জন্য, কিন্তু সিকিউরিটিরা তো ওর উপর ভীষণ রেগে ওকে এখান থেকে বের করে দিতে চাচ্ছিল। তখন ওখানে জং চলে আসে। এখানে ওরা দুজন আবারও কাহিনী শুরু করে। অন্যদিকে আমরা দেখি হেসাং আর সুয়া যখন ভেতরে ঢুকতে নেয় তখন তো ওখানে গার্ডরা চলে আসে, আর গার্ডরা ওদেরকে এখান থেকে বের করতে চাচ্ছিল, কিন্তু তখনই ওদের সাথে হেসাং আর সুয়ার ফাইট শুরু হয়ে যায়। ওরা তো অনেকক্ষণ ধরেই ফাইট করছিল। এরপর হেসাংকে যখন এক গার্ড খুব বাজেভাবে অ্যাটাক করে তখন সুয়া তো ওই ইনজেকশন দিয়ে ওই গার্ডকে অজ্ঞান করে ফেলে। এরপর ওরা অফিসে ঢুকে পড়ে। এরপর ওরা দুজন যখন পিয়ানো বাজানো শুরু করে তখন বুঝতে পারে এটা তো নষ্ট। তখন হেসাং বলে নিশ্চয়ই এরপর কিছু হবে, চলো আমরা বাজানোর চেষ্টা করি। অনেকক্ষণ চেষ্টা করে কিন্তু কিছুই হচ্ছিল না। হেসাং বলে আচ্ছা আমরা কিছুক্ষণ বসে ওয়েট করি, কিন্তু আনসিক বলে না, তোমরা ওখান থেকে বের হয়ে আসো, যে কোনো সময় বিপদ হতে পারে। এরপর হেসাং তো চেয়ার উইমেনের ল্যাপটপটি চেক করে আর এখানে সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করতে থাকে, কিন্তু তখনও একটি ফাইল দেখতে পায় ওর নামেই। আর দেখতে পায় ওদের সিক্রেট মিশনের যত ইনফরমেশন ছিল এগুলো সবই এই ফাইলে রয়েছে, যেটা দেখে ও ভীষণ শকড হয়ে যায়, কারণ ওর টিম মেম্বার ছাড়া, ডিরেক্টর ছাড়া এ ব্যাপারে তো আর কেউই জানতো না। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি। হেসাং যখন প্রথম এই টিমে জয়েন হতে আসে তখন তো নিজের নাম পরিবর্তন করে হেসাং রাখে। তখন আমরা জানতে পারি আসলে হেসাং একবার ওর বাবাকে জিজ্ঞেস করেছিল সব কাহিনীতে ক্যারেক্টারের নাম কেন দুইটা থাকে। হেসাং এর বাবা ওকে বলে আসলে আগে এমন একটা প্রথা ছিল, পরিবার যে নাম দিত সে নামে যদি বাইরের মানুষ ডাকতো সেটাকে ভালো চোখে দেখা হতো না। তখন হেসাং বলে এরপর থেকে বাইরের মানুষকে আমি হেসাং নাম বলবো। আসলে তখন ওর নাম ছিল সিহিয়ন। প্রেজেন্টের সিন দেখি হেসাং ভাবতে থাকে নিশ্চয়ই ওর এনআইএস টিমের মধ্যে থেকেই কেউ ইনফরমেশনগুলো লিক করে মিয়ংজুকে দিয়েছে। তার মানে মিয়ংজু নিজের স্বার্থের জন্যই হেসাংকে ইউজ করছে। এরপর তো ও সুয়াকে নিয়ে ওখান থেকে চলে আসে। গাড়িতে আসার পর তো হেসাং খুবই চুপচাপ ছিল। সবাই ভাবতে থাকে আমরা কেন কোনো ক্লুই পেলাম না। হেসাংকে চুপচাপ দেখে টিম মেম্বার ওকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কিন্তু হেসাং ওদেরকে কিছুই জানায় না। এদিকে সুয়া যখন স্কুলে ছিল তখন দেখতে পায় একটি ছেলে তো এক ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করছে। সুয়া তখন ছেলেটিকে বকা দেয়, কিন্তু ছেলেটি উল্টো ওর সাথেই রেগে যায়। তখন ছেলেটির বাবা এসে সুয়াকে ধন্যবাদ জানায় আর নিজের ছেলেকে বকা দেয়। একটু পর তো ওয়েটার সুয়াকে একটি কার্ড দেয়, বলে এটা ওই লোকটির পকেট থেকে পড়ে গিয়েছিল। আসলে এই কার্ডটি তো মিয়ংজু সব চিফ গেস্টকে একটু আগে দিয়েছিল। এদিকে আমরা মিয়ংজুকে দেখি যে পিয়ানোটি দেখে ভাবতে থাকে তার মানে 3 নাম্বার কাজটিও হয়ে গেল। এদিকে সুয়া ভাবতে থাকে পিয়ানোটি কেন বাজলো না, তার মানে এটা কি কোনো মেসেজ ছিল নাকি। তখনও পিয়ানোর টিউনগুলো থেকে কিছু একটা মেসেজ বের করে। এরপর তো ও হেসাংকে কল করে কিছু বলার জন্য, কিন্তু হেসাং কলই ধরছিল না। আসলে হেসাং খুবই আপসেট ছিল। ও ভাবতে থাকে ওর টিম মেম্বারের মধ্যে কে ওদের সাথে গাদ্দারি করছে। এরপর সুয়া তো ওর সাথে দেখা করতে আসে আর ওকে বলে পিয়ানোর কাহিনীটি আমি বুঝতে পেরেছি, যার কাছে গোল্ড থাকবে বা যেখানে গোল্ড থাকবে সূর্যের আলোতে এগুলো চকচক করবে। কিন্তু হেসাং এটা শুনেও একদম খুশি ছিল না। সুয়া ওর মুড খারাপ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। হেসাং তখন বলে আসলে মিয়ংজু আমার সত্যিটা জানে আমি যে এনআইএস এর এজেন্ট, আর ও তো নিজের স্বার্থের জন্য আমাকে ইউজ করছে। হয়তো আমার টিমের মধ্যে থেকেই কেউ মিয়ংজুকে সাহায্য করছে। এখন তো আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার টিম তো আমার খুবই আপন। আমি কখনো ভাবতে পারিনি আমি নিজের টিমের থেকে ধোঁকা খাবো।
সুয়া বলে, তুমি নিজেকে একা ভেবো না, আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। এরপর ওরা যখন বাসা ফিরতে নেয় তখন হঠাৎ করেই হেসাং বলে, আসলে তোমার ছোটবেলার ফ্রেন্ড সিহন আমি। যেটা শুনে সুয়া অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে হেসাং হঠাৎ করে বলাতে ও একসেপ্টই করতে পারছিল না। সুয়া কি বলবে বুঝতে পারছিল না। তখন ও হেসাংকে বলে, কিন্তু তোমার নাম তো হেসাং। হেসাং বলে, আসলে আমি কাজের জন্য নিজের নামটি চেঞ্জ করেছি। তুমি কেন তোমার নাম চেঞ্জ করেছো? সুয়া বলে, আসলে বংচার নামটা খুবই ব্যাকডেটেড ছিল, এই জন্য আমি সুয়াটি নিজেই রেখেছি। এরপর সুয়া বলে, তুমি হঠাৎ করে যখন গায়েব হয়ে গিয়েছিলে তখন তো আমি তোমার উপর খুব বেশি রেগেছিলাম, কিন্তু এরপর যখন জানতে পারলাম তোমার বাবা কোনো এক মিশনে গিয়ে ফিরে আসেনি, তখন আমি বুঝতে পেরেছি এখান থেকে তুমি কেন চলে গিয়েছিলে। তুমি তোমার বাবার ব্যাপারে কিছু জানতে পারবে, ভরসা রাখো, গিভ আপ করো না। ওর এক কথা শুনে হেসাং একটু কমফোর্ট ফিল করে। অন্যদিকে এনা ভাবতে থাকে, কাল রাতে তো ও জুন আর ওর বাবার কথা শুনেছিল। আসলে জুনের বাবা জুনের পরীক্ষার ফলাফল ভালো করিয়েছে আর বলে, তুমি তো বলেছিলে এই কন্টেস্টে তুমি জিতবে, তাহলে কি হলো? আর ওর বাবা ওকে ওই ব্ল্যাক কার্ড দিয়েছিল। তখন জুন তো স্কুলে ওই কার্ডটি খুঁজতে থাকে কিন্তু কোথাও পাচ্ছিল না। অ্যানা কাউন্সিল রুমে ওকে দেখে বলে, আচ্ছা পরবর্তী কন্টেস্টে তুমি কিভাবে জিতে গেলে, যে কন্টেস্টটি এখনো স্কুলে হয়নি? যেটা শুনে জুন অনেক বেশি অবাক হয়। এদিকে সুয়ার হাতে ওই কার্ডটি ছিল। তখন ও ভাবতে থাকে এটা কিসের কার্ড হতে পারে, ফেরত দেওয়ার আগে ও একটু সার্চ করে দেখুক। ও যখন পেছনের একটি নাম্বার এন্টার করে তখন দেখতে পায় এটা আসলে পরবর্তী পরীক্ষাগুলোর রেজাল্ট জুনের আগে থেকেই ঠিক করা রয়েছে। যেটা দেখে ও ভীষণ শকড হয়ে যায়। জুন এদিকে এনাকে বলে, এটা তো সবসময় হয়ে আসছে, আসলে যে টেস্ট হয় কন্টেস্ট হয় এগুলোর রেজাল্ট আগে থেকে ঠিক করা, আর তুমি যে বারবার ফার্স্ট হও সেটাও এজন্যই হচ্ছে, তোমার যোগ্যতাতে না। যেটা শুনে এনা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এ ব্যাপারে ও কিছুই জানতো না। সুয়া তো অনেক বেশি ভয় পেয়ে যায়, ভাবতে থাকে স্কুলে এত বড় ফ্রড হচ্ছে। ও বুঝতে পারে নিশ্চয়ই সিনিয়ররা এর সাথে জড়িত আছে। তখন আমরা দেখি মিয়ংজু ওর সাথে দেখা করতে আসে, কারণ উনি জানতে পেরেছেন সুয়া যে এই কার্ডটি পেয়েছে আর ইনডিরেক্টলি ওকে থ্রেট দেয়। পুরনো জাপানিজ সোল্ডাররা যখন কোনো কাজ করতে অমান্য করতো তাদেরকে গুলি করে মেরে ফেলা হতো, তো এই স্কুলে কাজ করতে হলেও রুলস ফলো করতে হবে। মিয়ংজু চলে যাওয়ার পর তো সুয়া এ ব্যাপারে হেসাংকে জানায় স্কুলে তো গ্রেডস নিয়েও ফ্রড হচ্ছে। আসলে এ ব্যাপারে হেসাংও কোনো হেল্প করতে পারছিল না, কারণ এখন ওর অনেক কাজ বাকি। এরপর ও আঞ্জুকে দেখে যে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। হেসাং যখন আঞ্জুর কাছে আসে তখন আঞ্জু বলে, আমার তো ড্রিম হচ্ছে আমি তোমার আর বাবার মতো বড় NIS এর এজেন্ট হব। হেসাং ভাবতে থাকে যদি এই ফ্রড থামানো না যায় তাহলে তো এরকম হাজারো ব্রিলিয়ান্ট স্টুডেন্টের স্বপ্ন এভাবেই শেষ হয়ে যাবে। রাতে সুয়া তো এভিডেন্স গুলো একত্রিত করার চেষ্টা করে, কিন্তু লিঙ্কে যখন আবার ঢুকে তখন দেখতে পায় লিঙ্ক তো কাজই করছিল না। এদিকে মিয়ংজু তো জুন আর ওর বাবার সাথে দেখা করে, আর মিয়ংজু জুনের বাবাকে বলে, ওই লিঙ্ক আমি ডিলিট করে দিয়েছি, সুয়া এখন কিছুই করতে পারবে না। তখন আমরা দেখি সিক্রেট ডিভাইসের মাধ্যমে হেসাং ওদের কথাগুলো শুনতে পায়। জুন তখন মিয়ংজুকে বলে, এনাও জানতে পেরেছে গ্রেডস যে আগে থেকেই ঠিক করা হয়, ও যে নিজের যোগ্যতাতে না এর মাধ্যমে ফার্স্ট হচ্ছে। যেটা শুনে মিয়ংজু অনেক বেশি আপসেট হয়ে পড়ে। জুন তখন বলে ও অনেক বেশি অহংকারী হয়ে গিয়েছে, সত্যিটা ওর জানা এমনিতেই উচিত ছিল। যেটা শুনে মিয়ংজু ভীষণ রেগে যায়। জুনের বাবা তখন ওকে বাইরে পাঠিয়ে দেয় আর জুনের হয়ে ওনাকে সরি বলে। মিয়ংজু তখন ওনাকে বলে পরবর্তীতে আমরা আরো সেফ হয়ে কাজ করার চেষ্টা করব, আর সুয়াকে শাস্তি আমাদের দিতেই হবে, ও বেশি বাড়াবাড়ি করছে। হেসাং তখন অনেক বেশি আপসেট হয়ে পড়ে, সুয়ার জন্য ওর টেনশন হতে থাকে। এদিকে আমরা দেখি মিয়ংজু জুনকে ইচ্ছে মতো পিটায়, তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলার, আর তুমি কাউকে না জিজ্ঞেস করে ওকে সত্যিটা কেন বলতে গিয়েছো। যেটাতে জুন অনেক বেশি ভয় পেয়ে যায়, ওকে বারবার সরি বলে। এদিকে হেসাং আসে সুয়ার সাথে দেখা করতে আর বলে, তুমি নিজেকে বারবার বিপদে কেন ফেলতে চাচ্ছ? তখন সুয়া বলে, আসলে আমি আমার এক স্টুডেন্টের কথা তোমাকে আগে বলেছিলাম না, ওকে তো নকলের অপবাদ দেওয়া হয়েছিল, যার কারণে ওকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। আমি তো টিচার ছিলাম, এজন্য ওর জন্য কিছুই করতে পারিনি, এজন্য আমি পার্মানেন্ট টিচার হয়ে স্টুডেন্টদের সাহায্য করতে চাই। হেসাং বলে, মিয়ংজু তোমার উপর 24 ঘন্টা নজর রাখছে, এখানে যা করার তুমি বাসায় গিয়ে করো। এরপর তো ওরা দুজন হেসাং এর বাসায় সারা রাত ধরে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকে আর বুঝতে পারে এই সব কিছুর সাথে মিয়ংজু আর স্কুলের কিছু গার্ডিয়ান আর NIS এর এজেন্টও যুক্ত আছে। এরপর আমরা দেখি হেসাং তো NIS এর হেডকোয়ার্টারে এসে মিয়ংজুর ব্যাপারে যত এভিডেন্স কালেক্ট করেছে এগুলো সবাইকে দেখায়।
এর ফলে তো পুরো এডুকেশন সিস্টেম নষ্ট হয়ে যাবে। তখন আনসিক এসে বলে, তোমার উচিত যে মিশনে পাঠানো হয়েছে সে মিশনে কাজ করা, স্কুলের ব্যক্তিগত কোনো ঝামেলায় না জড়ানো। হেসাং তখন আনসিককে বলে, এটা আমি আঞ্জুর জন্য করছি, কারণ আঞ্জু অনেক হার্ডওয়ার্ক করে পড়াশোনা করছে। আমি চাই না এর জন্য আঞ্জুর ভবিষ্যতে কোনো ক্ষতি হোক। আঞ্জুর মতো অনেক স্টুডেন্টই রয়েছে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করেও নিজেদের প্রাপ্যটা পায় না। আনসিক বলে, তোমাকে কাজ দেওয়া হয়েছে গোল্ড বার খোঁজার, স্কুলের এর সমস্যাগুলো সমাধান করতে না। যেটাতে হেসাং ভীষণ রেগে যায়, বলে, তুমি এভাবে কেন কথা বলছো? এমন মনে হচ্ছে যে ওই গোল্ডবার ছাড়া তুমি আর কিছুই বুঝছো না। এরপর ডিরেক্টর এসে হেসাংকে ওখান থেকে নিয়ে যায়। এরপর হেসাং তো ডিরেক্টরকেও সবকিছু বলে। ডিরেক্টর বলে, আমি কিছুক্ষণের মধ্যে ভেবে তোমাকে এর পরে কি করতে হবে সেটা জানিয়ে দেব। একটু পর আমরা দেখি মিয়ংজু এ ব্যাপারে জেনে যায়, যেটাতে মিয়ংজু ভীষণ রেগে যায়, ওর সাহস অনেক বেড়ে গিয়েছে। এদিকে হেসাং এর কাছে এনআইএস থেকে মেসেজ আসে, ওর মিশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, 1 সপ্তাহের মধ্যে ওকে ব্যাক করতে বলা হয়। সেটা দেখে হেসাং ভীষণ শকড হয়ে যায়। এরপর ও সুয়াকেও দেখায় টেক্সটটি। হয়তো মিয়ংজু ওর রাস্তা থেকে আমাকে সরাতে চাচ্ছে, যাতে করে ওর ফ্রডের কথা বাইরে না বের হয়। লাঞ্চে তো হেসাং মিয়ংজুর সাথে দেখা করে, এমনি অনেকক্ষণ গল্প করতে থাকে। বলে, স্কুলের গোস্টের স্টোরিগুলো জানে নাকি। আসলে হেসাং তো চাচ্ছিল যে কোনোভাবেই এই স্কুলে থাকতে, কিন্তু মিয়ংজু ভালো করে বুঝতে পারছে হেসাং যে ওকে মিসলিড করবে। এজন্য প্রেসিডেন্টকে এসে বলে, আমি তোমাকে যে অর্ডার দিয়েছি সেটা শীঘ্রই পালন করো। বাসায় আসার পর এনা ওর মাকে জিজ্ঞেস করে, তুমি গ্রেডস নিয়ে ফ্রড কেন করছো? আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, এরপর যদি কেউ আমার যোগ্যতা নিয়ে কথা বলে তখন আমার কেমন ফিল হয় সেটা তুমি বুঝতে পারছো? তখন মিয়ংজা বলে, তুমি নিজের সর্বোচ্চ চেষ্টা করো, বাকিটা আমি দেখে নেব। আর বলে, তুমি আঞ্জুর সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দাও, ও তো তোমার লেভেলেরই না, আর ওর কোনো যোগ্যতাই নেই তোমার সাথে থাকার। অ্যানা বলে, তুমি আমার ফ্রেন্ডদের নিয়ে বাজে কথা বলতে পারো না। এটা বলে অ্যানা চলে আসে। তখন আমরা পাঁচটা একটি সিন দেখি। আসলে একবার গাড়ির মধ্যে অ্যানা আর আঞ্জুর দেখা হয়েছিল, তখন থেকেই ওদের দুজনের ফ্রেন্ডশিপ শুরু হয়। আসলে অ্যানার কোনো ফ্রেন্ড ছিল না, আঞ্জু ওর সাথে খুব সুইট ছিল, যার কারণে অ্যানা আঞ্জুর সাথে ফ্রেন্ডশিপ করে। একবার তো অ্যানাকে আঞ্জুর বাসায় নিয়ে যায়। অ্যানা তো এ বাসায় ডিনার করে অনেক বেশি খুশি হয়, কারণ আঞ্জুর মা খুবই ভালো ছিল আর খুব সুন্দরভাবে ওর সাথে কথা বলছিল। প্রেজেন্টে সুয়া কিছু এভিডেন্স কালেক্ট করতে পারে এ ফ্রডের ব্যাপারে। এরপর ও হেসাং এর বাসায় আসে হেসাংকে এগুলো দেওয়ার জন্য, কিন্তু দেখতে পায় আগে থেকেই হেসাং এর বাসার দরজা খোলা। তখন ও একটু অবাক হয়, ভেতরে আসার পর তো সব এলোমেলো পড়ে থাকতে দেখে, সেটাতে ও আরো বেশি ভয় পেয়ে যায়। ওর তখন হেসাং এর জন্য টেনশন হতে থাকে, কিন্তু তখন তো ও মিস্টিরিয়াস এক লোককে দেখতে পায়। কিছুক্ষণ পর হেসাং যখন বাসা আসে, নিজের বাসার এই অবস্থা দেখে ও অনেক বেশি অবাক হয়ে যায়, আর সুয়াকে অজ্ঞান অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সুয়ার গায়ে ও আঘাতের চিহ্ন দেখতে পায়, যেটা দেখে হেসাং প্রচন্ড ভয় পেয়ে ওকে হসপিটালে নিয়ে যায়। ওর এই কন্ডিশন হেসাং মেনে নিতেই পারছিল না। একটু পর তো সুয়ার মাও চলে আসে। অনেকক্ষণ ট্রিটমেন্ট চলার পরও সুয়ার জ্ঞান ফিরছিল না, সেটাতে সবাই অনেক বেশি আপসেট হয়ে পড়ে। হেসাং এর টিমও হসপিটালে আসে। পরদিন স্কুলে সুয়া ক্লাস করছিল না, যেটাতে সবাই অনেক বেশি অবাক হয়, কারণ মিস সুয়া কখনো ক্লাস মিস দেয়নি। হেসাংও স্কুলে আসে না। টিচার যখন ওকে কল করে জিজ্ঞেস করে, হেসাং অসুস্থর কথা বলে ছুটি নেয়। হেসাং নিজে অনেক গিল্টি ফিল করছিল, ও ভাবতে থাকে সুয়ার এই কন্ডিশন ওর জন্যই হয়েছে। এরপর স্টুডেন্ট তো ক্লাসে এসে বলে, টিচার সুয়াকে নিয়ে কাল রাতে হেসাং হসপিটালে এসেছিল, যেটাতে আঞ্জু একটু অবাক হয়, বলে, এসব বাজে কথা বলো না, মানুষ তো উল্টাপাল্টা ছড়িয়ে দেবে স্কুলে। এরপর এনা তো আঞ্জুকে বলে, আমি প্রথমে হেসাংকে পছন্দ করতাম, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি ও আমাকে একদমই পছন্দ করে না, তো আমি নিজে মুভ অন করে ফেলেছি। এরপর আঞ্জু তো ওদের নেক্সট এক্সামের কথা বলে, আমি তো সারা রাত জেগে প্রিপারেশন নিচ্ছি। যেটা শুনে অ্যানার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ ও তো এখন জানতে পেরেছে আগে থেকে পরীক্ষার রেজাল্ট ঠিক করা। এদিকে সুয়ার যখন জ্ঞান ফিরে আসে, তখন হেসাংকে এত আপসেট দেখে বলে, আমার জন্য যদি তোমার এতই টেনশন হয় তাহলে আমার সাথে ভালো আচরণ করতে পারো না। সুয়া তো হেসাংকে বলে, আসলে তোমার বাসায় যাওয়ার পর আমি এক লোককে দেখেছিলাম। ফার্স্টে তো লোকটি আমার উপর অ্যাটাক করতে চায়নি, কিন্তু আমার বাসা থেকে কিছু নিতে ধরছিল। আমি যখন ওনাকে বাধা দেই তখন উনি আমার উপর অ্যাটাক করে। আমি বুঝতে পেরেছি আমার উপর অ্যাটাক করাতে উনি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। একটু পর তো হান হেসাংকে কল করে বলে, আমরা ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ ম্যাচ করে জানতে পেরেছি তোমার বাসায় যে গিয়েছিল সে ছিল জুনের বাবা। এদিকে জুনের বাবা তো মিয়ংজুকে এসে হেসাং এর বাবার ডায়েরি দেয় আর বলে, আমি চাই না আমার ছেলে কোনোভাবে ফেসে যাক, প্লিজ
কিছু একটা করো যাতে করে এগুলো কোনোভাবেই লিক না হয়। ডায়েরিটি দেখার পর মিয়ংজু 3টা স্টোরি পড়ে, কিন্তু লাস্ট স্টোরিটি ওখানে লেখা ছিল না। এটাতে ও অনেক বেশি কিউরিয়াস হয়ে পড়ে। তখন ওই দিনের কথা মনে পড়ে হেসাং যে ওনাকে কোনো কাহিনী বলতে চাচ্ছিল। এরপর নিজের অ্যাসিস্ট্যান্ট মানে স্কুলের প্রেসিডেন্টকে ডেকে বলে 4 নাম্বার কাহিনীটি খুঁজে বের করার জন্য, কিন্তু যেভাবেই হোক আগে হেসাংকে এখান থেকে বের করতে হবে। এদিকে আমরা দেখি অ্যানা বাসা আসার পর ওর মাকে বলে এবার যাতে এক্সামে কোনোভাবে ফ্রড না করা হয়, আমি চেষ্টা করব প্রথম আসার জন্য। কিন্তু ওর মা তো ওর সামনে ভালো সাজলেও পরবর্তীতে প্রেসিডেন্টকে কল করে বলে আমি যেভাবে বলবো সেভাবেই হবে। এদিকে আমরা দেখি জং আর হান দেখতে পায় মিয়ংজুর অ্যাসিস্ট্যান্ট তো জৌনের বাবাকে অজ্ঞান করে গাড়িতে কোথাও নিয়ে যাচ্ছিল। তখন ওরা দুজন গাড়িটি ফলো করতে থাকে। আসলে জুনিয়র বাবাকে গাড়ি ক্র্যাশ করে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে। তখন ওরা ওখানে জং আর হানকে দেখে ফেলে আর ওদেরকেও একই গাড়িতে বেঁধে রাখে। ওদের গাড়িটি যখন ক্র্যাশ করা হবে তখনই ওখানে হেসাং চলে আসে। হেসাং এর সাথে তখন ফাইট হতে থাকে ওদের। এরপর হেসাং ওদের 3 জনকেই বাঁচিয়ে নেয়। এরপর হেসাং ওনাকে সেফ একটি হাউসে নিয়ে আসে আর কিছুদিন এখানে লুকিয়ে থাকতে বলে আর ওনার ফোনটি নিজের কাছে রেখে দেয়। এরপর তো হেসাং আনসিককে কল করে বলে আমি জুনিয়র বাবাকে একটি সেফ হাউসে নিয়ে এসেছি। তখন ও লোকেশনের কথাও বলে দেয়। কাল সকালে ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হবে যাতে করে মিয়ংজুর ব্যাপারে সব সাক্ষী দিতে পারে, আর এভিডেন্সও কিছু কালেক্ট করে রেখেছি। উনি সাক্ষী দিলেই সব সমাধান হয়ে যাবে, ওনার ফ্রড এগুলো সব সামনে চলে আসবে। আমি হসপিটালে যাচ্ছি সুয়ার কাছে। এটা বলে ও কলটি কেটে দেয়, কিন্তু ও তো বাসার সামনে গাড়ি নিয়ে ওয়েট করতে থাকে। আসলে ও আনসিকের পরীক্ষা নিচ্ছিল। আনসিক কি ওদের মধ্যে ইনফরমেশন লিক করছে এটাই ওর টেস্ট নিচ্ছিল। এরপর ও গাড়িতে বসে ভাবতে থাকে ছোটবেলায় ও যখন ওর বাবার মিসিং পোস্টার লাগাচ্ছিল তখন আনসিক ওকে দেখেছিল আর নিজের সাথে করে নিজের বাসায় আনসিক ওকে নিয়ে গিয়েছিল। সারা রাত জেগে ও ওয়েট করতে থাকে, কিন্তু এখানে তো কেউই আসে না। তখন ও ভালো করে বুঝতে পারে আনসিক নির্দোষ, ও শুধু শুধুই আনসিককে সন্দেহ করছে। হেসাং আনসিককে সরি বলে আর ওর সাথে ব্রেকফাস্ট করার কথা বলে। আনসিক বুঝতে পারছিল না হেসাং কেন ওকে সরি বলছে। পরের সিনে দেখি হেসাং মিয়ংজুর সাথে দেখা করতে আসে আর বলে তুমি আমাকে কেন ইউজ করছো। তখন নিউজে দেখি আসলে জুনিয়র বাবাকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, আর যেহেতু মিয়ংজুর নামে সাক্ষ্য দিয়েছে তখন ওখানে পুলিশও চলে আসে। স্টুডেন্টরা এই নিউজ দেখে অনেক বেশি শকড হয়ে যায়। অনেক স্টুডেন্টের বাবা মা তো এখন স্টুডেন্টদেরকে এই স্কুল থেকে সরানোরও ব্যবস্থা করতে থাকে, না হলে নিজেদের ছেলে মেয়েদেরই বদনাম হবে। এরপর হেসাং সুয়ার সাথে দেখা করে আর ওকে অনেক বেশি ধন্যবাদ জানায়। সুয়া না থাকলে তো ওরা এত বড় সত্যটা সামনে আনতে পারতো না। এরপর ডিরেক্টর মিয়ংজের সাথে দেখা করে আর বলে অনেক এখন মুখ ফিরিয়ে নিয়েছে, কেউই তোমাকে সাহায্য করবে না। মিয়ংজু তখন হাসতে থাকে আর ওকে থ্রেট দেয়। এদিকে হেসাং আনসিকে বলে আসলে এনএস এর মধ্যে থেকে যে মিয়ংজুকে কেউ সাহায্য করছে এটা আমি জানার পর তোমাকে তো সন্দেহ করছিলাম। তখন আনসিক বলে সেটা আমিও বুঝতে পেরেছি, তুমি হঠাৎ করে কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছো। হেসাং বলে কিন্তু আমার তো ডিরেক্টর কিমকে সন্দেহ হচ্ছে। তখন আনসিক বলে যেদিন তোমার বাবা গায়েব হয়েছিল সেদিন তো কল করে ডিরেক্টরের কথাই বলেছিল। উনি ডিরেক্টর কিমের নামে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তোমার বাবা তো আর আসেনি। তখন উনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আসলে এই কথাটি আমি তোমাকে আগে বলিনি, এজন্য তুমি ভীষণ রেগে যাবে, তুমি উল্টাপাল্টা অনেক ডিসিশন নিতে পারো, এজন্য আমি ভয়ে বলিনি, প্লিজ আমাকে মাফ করে দিও। হেসাং বলে আমি একদমই তোমার সাথে রেগে নেই, তুমি আমার বাবার মতো, আমি আমার বাবার ইনকমপ্লিট মিশনটি নিজে কমপ্লিট করব। পরদিন হেসাং স্কুলে আসার পর তো দংকে চতুর্থ ভূতের কাহিনীটি জিজ্ঞাসা করে, কিন্তু দং বলে আমি তো আগেই বলেছি 4 নাম্বারটার কাহিনী কেউই জানে না, আমি কিভাবে জানবো। আমি জানতে পেরেছিলাম যেই 4 নাম্বারটার কাহিনী জানতে পেরেছে সে নিজেই গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে স্কুলের সবাই তো এনার নামেও বাজে বাজে কথা বলছিল। এই ফ্রডের মাধ্যমে তো এনারই সবচেয়ে লাভ হয়েছে। ওকে এত আপসেট দেখে সোয়ার কাছে আসে আর বলে তোমার মায়ের কাজের সাথে তুমি একদমই জড়িত না, নিজেকে ব্লেম করো না, তুমি খুব ভালো একটা মেয়ে, খুবই হার্ড ওয়ার্কিং, তুমি যাই করেছো নিজের যোগ্যতাতেই করেছো, কিন্তু মন খারাপ করাটা স্বাভাবিক। এরপর ওর মন ভালো করার জন্য ওকে একটি ক্যান্ডি দেয়। এগুলো শুনে সোয়া অনেক বেশি ইমোশনাল হয়ে ক্যান্ডিটি একসেপ্ট করে নেয়। অন্যদিকে হেসাং তো চতুর্থ কাহিনীটি বের করার চেষ্টা করছিল, কিন্তু কারো কাছ থেকে কিছু জানতে পারে না। পরের সিনে সোয়া সব স্টুডেন্টদের বলে স্কুলে কিছু গেস্ট আসবে, শহরের বড় বড় পর্যায়ের লোক আর ভাইস কমিশনার আসবে। আজকের ক্লাসটি করতে পারবে না কারণ মিস সুয়ার কিছু অ্যারেঞ্জমেন্টের কাজ রয়েছে। বাকি স্টুডেন্টরা তখন মিস সুয়াকে সাহায্য করবে বলে। সব স্টুডেন্টরা মিলে পুরো স্কুলটি ছানো শুরু করে, ক্লিনিং শুরু করে। সুয়া অনেক বেশি খুশি হয়। স্টুডেন্টরাও মিস সুয়াকে হেল্প করতে পেরে
অনেক খুশি হয়। একসাথে ওরা সবাই সেলফিও তোলে। পরদিন তো ওদের স্কুল ভিজিট করার জন্য শহরের নামি দামি অনেকেই আসে। সব টিচাররা মিলে সবাইকে ওয়েলকাম করে। একটু পর তো সুয়া অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওখানে মিয়ংজু এসেছে। এটা যখন হিসাং জানতে পারে তখন ও মিয়ংজুর কাছে আসে। মিয়ংজু তখন হিসাংকে দেখে হাসতে থাকে, বলে স্টুডেন্ট সাজার অভিনয় তোমার অনেক হয়েছে, ইউনিফর্ম তো তোমাকে খুব ভালোই স্যুট করে, কিন্তু আফসোস এখন আর এই ইউনিফর্মটি পরতে পারবে না। এগুলো বলে খুব আজব নজরে ও হিসাংয়ের দিকে তাকিয়ে থাকে। অবশ্য স্কুলে আবারও মিয়ংজু আর প্রেসিডেন্ট ফিরে আসাতে সবাই অনেক বেশি শকড হয়ে যায়। বাকি টিচার্সদেরকে এখান থেকে চলে যেতে বলে। আর ও হেসাংকে বলে, আমি তো 4 নাম্বার স্টোরিটিও বুঝতে পেরেছি কিভাবে আমি গোল্ড বারগুলো এখন বের করতে পারবো। আর হ্যাঁ, তোমাকে এক্ষুনি স্কুল থেকে বের হয়ে যাওয়ার অর্ডার দেওয়া হচ্ছে। এরপর হেসাং ওর সব জিনিসপত্র গোছাতে থাকে। বাকি স্টুডেন্টরা অনেক বেশি অবাক হয়। ও সবাইকে গুড বাই বলে চলে যায়, কিন্তু হেসাং এর চলে যাওয়াতে সবাই ভীষণ শক ছিল। বুঝতে পারছিল না হঠাৎ করে হেসাংকে কেন স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। এরপর হেসাং যখন ওর টিমের কাছে আসে তখন আনসিক বলে মিয়ংজুকে তো ডিরেক্টর কিমি ওখান থেকে বের করেছে, আর সব এভিডেন্স ডিরেক্টর কিমি নষ্ট করেছে। হেসাং বলে, আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে, আমরা আমাদের মিশন এখনো কন্টিনিউ করে যাব। কিন্তু একটু পরই ওখানে ওদের কাছে ওয়ারেন্ট ফেক এভিডেন্স বানানোর অজুহাতে ওদের টিমটিও সাসপেন্ড করে দেওয়া হয়, যেটাতে ওরা অনেক বেশি আপসেট হয়ে পড়ে। তখনই হেসাং এর কাছে মিয়ংজু কল করে আর বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমি তোমাদের টিমটি এখন ব্যান্ড করে দিয়েছি। এরপর যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে আমি আমার রাস্তা থেকে তোমাকে সরানোর জন্য সুয়াকে ইউজ করব। যেটাতে হেসাং অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সুয়া ওর কাছে অনেক স্পেশাল ছিল। এরপর হেসাং সুয়ার সাথে দেখা করে আর বলে, হয়তো এখনই আমাদের মিশনটি কাজ অফ করতে হবে। সুয়া বলে, তুমি কি পাগল নাকি, এত দূর পর্যন্ত এসেছো, এত সহজ তুমি গিভ আপ করে দেবে? তুমি এর জন্য কত কষ্ট করেছো, তোমরা যদি এভাবে গিভ আপ করে দাও তাহলে তো মিয়ংজু যেটা চেয়েছে সেটাই হবে, আর এই স্কুলের সিস্টেমও কখনো চেঞ্জ হবে না, কত বাচ্চাদের ক্যারিয়ার নষ্ট হবে তুমি ভেবেছো? রাতে আনসিক বলে, আমি অনেক চেষ্টা করেও আমাদের টিমের ব্যাপারে উপরের কারোর সাথে কথা বলতে পারিনি। তখন হেসাং বলে, ওরা আমাদের টিম সাসপেন্ড করেছে তো কি হয়েছে, আমি একাই এই মিশনটি কমপ্লিট করব। তখন তো ওর টিমও ওকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, বলে তুমি একা নেই, আমরাও তোমার সাথে আছি। পরের সিনে ডিরেক্টর কিম তো মিয়ংজুর সাথে দেখা করে। ডিরেক্টর কিম বলে, তোমাকে জেল থেকে বের করাটা একদমই ইজি ছিল না। একটা কথা, আমি পরের বার তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, যদি তোমাকে সাহায্য করতে চাই তাহলে আমিই ফেসে যাব। তখন তো প্রেসিডেন্টকে দিয়ে ও ডিরেক্টর কিমকে ভীষণ মারে আর বলে, তুমি কি ভুলে গিয়েছো তুমি যে জায়গায় বসে আছো সেটা আমার জন্যই, আমি যদি তোমাকে সাহায্য না করতাম তাহলে তুমি কখনো এনআইএস এর ডিরেক্টর হতে পারতে না। অন্যদিকে স্কুলে তো নতুন নতুন রুলস করা হচ্ছিল, যাদের গ্রেডস ভালো তাদেরকে ভালো খাবারও অফার করে, যেটাতে সবাই অনেক বেশি আপসেট হয়ে পড়ে। আঞ্জু তো এগুলো হেসাংকেও জানায়। ও যে হেসাং এর সাথে কথা বলছিল এগুলো দূর থেকে অ্যানা শুনতে পায়। তখন অ্যানা বুঝতে পারে হেসাং সাধারণ কোনো স্টুডেন্ট না। হেসাং আর ওর টিম এখন তো হেসাং এর বাসায় বসেই ওদের কাজ করছিল। হেসাং তখন ওদেরকে একটি বই দেখায়। বইটি লাইব্রেরি থেকে কালেক্ট করে সুয়া হেসাংকে দিয়েছিল। আসলে এর মধ্যে চতুর্থ হরর স্টোরিটি ছিল। একটা কম্পিউটার নিজে নিজেই কাজ করতে থাকে। যে টিচার্সরা মারা গিয়েছে তাদের কিছু নোটস তো অটোমেটিক্যালি কম্পিউটারের মধ্যে ভেসে ওঠে, কিন্তু সবচেয়ে আজবকর বিষয় হলো ওই সময়টাতে তখন কম্পিউটার ছিল না। হেসাং বলে, তার মানে চতুর্থ নাম্বার কোনো কাহিনী ছিল না, এটা আমার বাবা ছড়িয়েছে যাতে করে কেউই গোল্ডের কাছে পৌঁছতে না পারে, কারণ এই স্টোরি তো কখনো ছিল না, এর মিনিংও কেউ বুঝতেও পারবে না। এদিকে মিয়ংজু সব জায়গায় গোল্ড সার্চ করতে থাকে, কিন্তু কোথাও পায় না, যেটাতে ও অনেক বেশি অবাক হয়। তখন তো ওদের স্কুলের মেইন বিল্ডিংটিও সার্চ করতে বলে। এদিকে হেসাং এর টিম মিলে সর্বোচ্চ চেষ্টা করছিল সবগুলো কাহিনী থেকে এর মানে বের করার। যেহেতু মন নিজেই গোল্ড লুকিয়েছে, সেহেতু ওর ছবি অথবা ওর কোনো মূর্তির মধ্যেই এগুলো লুকোনো থাকবে, হয়তো এর আশেপাশেও ওরা খুঁজে পেতে পারে। এরপর ওরা ডিসাইড করে ওরা স্কুলে গিয়ে ইয়ংমনের ছবি আর মূর্তিগুলো চেক করবে।
এরপর হেসাং স্কুলে তো ডেলিভারি ম্যান সেজে আসে, নিজেকে সম্পূর্ণ কভার করে। সুয়া আর হেসাং মিলে তখন সবার চোখ ফাঁকি দিয়ে আশেপাশের সব মূর্তিগুলো চেক করতে থাকে। কিন্তু হঠাৎ করে তখন ভাইস প্রেসিডেন্ট চলে আসে, যার কারণে হেসাং ওখান থেকে পালিয়ে যায়। এরপর হেসাং এসে ওর টিমকে জানায়, আমি দেখেছিলাম মূর্তিগুলো ঘুরছিল, ঘুরানো যায়, তার মানে নিশ্চয়ই ওখানে কোনো চাবি থাকতে পারে। পরদিন তো ভাইস প্রেসিডেন্ট মিয়ংজুকে জানায়, কালকে তো সুয়া এক আজব ডেলিভারি ম্যানকে দিয়ে খাবার আনিয়েছিল, যাকে একটু রহস্যজনক মনে হচ্ছিল, আর ওদেরকে তো আমি মূর্তির কাছেও দেখেছিলাম। এরপর মিয়ংজু যখন সিসিটিভি ফুটেজ চেক করে তখন উনি বুঝতে পারে ওই ডেলিভারি ম্যান আর কেউই না, হেসাং ছিল। পরের সিনে অ্যানা এসে ওর মাকে বলে, হেসাং এনআইএস এর এজেন্ট ছিল, এই জন্য তুমি ওকে স্কুল থেকে বের করে দিয়েছো তাই না? আসলে স্কুলে কি চলছে অ্যানা জানতে চাচ্ছিল, কিন্তু মিয়ংজু ওকে কিছুই বলে না। ওকে বলে, এই উইকেন্ডে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। এটা বলে উনি ওখান থেকে চলে যায়। অ্যানা তখন ওর মায়ের ট্যাব চেক করে, কিছু একটা দেখে ও অনেক বেশি শকড হয়ে যায়। পরদিন স্কুলে তো একটি আর্টিকেল পুরো ছড়িয়ে যায়, সুয়া এক স্টুডেন্টকে ডেট করছে, যেটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়। সুয়া তো ক্লাস করাতে এসে খুবই এম্বারেস ফিল করছিল। তখন ওখানে প্রেসিডেন্ট অফিস রুমে সুয়াকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই ওখানে হেসাং চলে আসে। এতদিন পর হেসাংকে দেখে ক্লাসের সবাই প্রচন্ড খুশি হয়। টিচার সুয়ার নামে যে রিউমারটি সেটা সম্পূর্ণ মিথ্যা। মিস সুয়া কোনো টিনেজ ছেলেকে ডেট করেনি। আমার বয়স 38 বছর, আমি তো মিলিটারি শেষ করেও এসেছি। সবাই তখন ওকে কোশ্চেন করতে থাকে, তাহলে তুমি স্টুডেন্ট সাজে স্কুলে কেন এসেছো? হেসাং তখন বলে, আমার কিছু জিনিস ইনকমপ্লিট ছিল, যেগুলো আমি কমপ্লিট করতে এসেছি। এরপর হেসাং বলে, কিন্তু আমরা ডেট করিনি, এখানে স্কুলে অ্যাডজাস্ট হতে মিস সুয়া আমাকে অনেক বেশি সাহায্য করেছে। আর সত্যি কথা বলতে আমি সিক্রেটলি মিস সুয়াকে অনেক বেশি পছন্দ করি। যেটা শুনে পুরো ক্লাসের সবাই চিয়ার আপ করতে থাকে। মিস সুয়াকে বলে হেসাংকে ডেট করতে, যেটা শুনে ওরা দুজনেই শাই ফিল করে। যেগুলো দেখে তো মিয়ংজু ভীষণ শকড হয়ে যায়, কারণ ও তো চেয়েছিল হেসাং আর মিস সুয়ার নামে বদনাম করতে, কিন্তু উল্টো ওদের স্টোরি এখন লাভ স্টোরিতে পরিণত হলো। আর পুরো স্কুলের সবাই ওদের চেয়ার আপ করছে, ওদের দুজনের জন্য খুশি হচ্ছে। এরপর হেসাং মিয়ংজুর কাছে আসে আর বলে, তুমি যতই আমার খারাপ করার চেষ্টা করো না কেন, তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। যেটাতে মিয়ংজু ভীষণ রেগে যায়। ও ভাবতে থাকে নিশ্চয়ই হেসাংকে কেউ সাহায্য করেছে, আর এ ব্যাপারে আগে থেকেই হেসাংকে কেউ সতর্ক করে দিয়েছে, কিন্তু বুঝতে পারছিল না হেসাংকে কে সাহায্য করতে পারে। তখন মনে পড়ে কাল তো ওনার কাছে অ্যানা এসেছিল, নিশ্চয়ই অ্যানা ওর ট্যাবে এই নিউজটি দেখতে পেয়েছিল। আসলে সত্যি অ্যানা হেসাংকে এ ব্যাপারে জানিয়েছিল। হেসাং অ্যানাকে অনেক বেশি ধন্যবাদ জানায়। অ্যানা তো হেসাংকে এ ব্যাপারে জিজ্ঞেস করে আসলে এখানে কি হচ্ছে। হেসাং বলে, সঠিক সময় আসলে আমি নিশ্চয়ই তোমাকে বলবো, কিন্তু এখনো সঠিক সময় আসেনি। পরের সিনে অ্যানা যখন বাসায় আসে তখন ওর মা বলে, আমি তোমাকে অ্যাব্রোড স্টাডির জন্য পাঠাবো, খুব শীঘ্রই আমি ব্যবস্থা করছি। যেটা শুনে অ্যানা অনেক বেশি অবাক হয়, আর ওর মা যেটা ডিসিশন নেয় সেটা উনি করেই ছাড়ে, যার জন্য অ্যানা আর কিছুই করতে পারে না। অন্যদিকে হেসাং আর ওর টিম তো আজকের মধ্যেই গোল্ড বের করার ব্যবস্থা নিতে চায়, কিন্তু এর জন্য ওদের আরো মানুষের প্রয়োজন ছিল। সোয়া তখন ওর মাকেও ওদের প্ল্যানে সামিল করতে বলে। ওর মাকে যখন বলা হয় তখন ওরা জানতে পারে ওর মায়ের তো গ্যাংস্টারের একটি টিমও রয়েছে। ওদেরকে যখন ওখানে নিয়ে যাওয়া হয় সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে ওরা এই টিম মিলে খারাপ মানুষদেরকে শাস্তি দিত। ওর মায়ের এই রূপ তো সোয়া নিজেও জানতো না। সোয়া তো ভীষণ শকড ছিল। এদিকে মিয়ংজু তো বুঝতে পেরেছে নিশ্চয়ই বিয়ংমন ওনার ছবি বা মূর্তির পেছনে বা আশেপাশে গোল রয়েছে, এজন্য উনিও স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু রাস্তায় ওনাকে সু আর মায়ের টিম থামিয়ে দেয়। এরপর হেসাং এসে জানায়, আমি এনআইএস এর এজেন্ট, আর আমাদের কাছে অর্ডার এসেছে এই স্কুলে নর্থ কোরিয়ান এক স্পাই লুকিয়ে আছে, যাকে ধরার জন্য আমরা এখানে এসেছি, তো এই জন্য এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মিয়ংজু ভীষণ রেগে ডিরেক্টর কিমকে কল করে, কিন্তু ডিরেক্টর কিমের তো ফোনটি বন্ধ ছিল। এরপর হেসাং স্কুলে ঢুকে পড়ে। মূর্তিটি ঘুরানোর পরই একটা ছোট রাস্তা দেখতে পায়, তখন তো ও ওখানে ঢুকে পড়ে। আশেপাশে ও সব জায়গা খুঁজতে থাকে, কিন্তু এখানে কোনো গোল্ড বাড়ি ছিল না। আশেপাশে সব জায়গা চেক করার পর ও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। আনসিককে বলে, হয়তো এখানে কোনো গোল্ডই ছিল না, কারণ আমি এত খোঁজার পরও এখানে কিছুই পাইনি। এরপর ও আশেপাশে ঘুরতে থাকে, তখন তো ওখানে একটি কঙ্কাল দেখতে পায়।
কঙ্কালটি বুক শেলফের সাথে হেলান দেওয়া ছিল। ও তখন কঙ্কালটির কাছে আসে চেক করার জন্য এটা কি রিয়েল নাকি। কিন্তু তখন ওখানে ওই কঙ্কালের হাতে হেসাং একটি ঘড়ি দেখতে পায়, যেটা ওর বাবার ঘড়ি ছিল। হেসাং যেটা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ও তখন বুঝতে পারে এটা ওর বাবারই কঙ্কাল ছিল, আর খুব নির্মম ভাবেই ওর বাবা মারা গিয়েছে। তখন হেসাং অনেক বেশি ভেঙে পড়ে ও অনেক বেশি কান্না করতে থাকে। পরের সিনে দেখি আনসিক টিমের সবাইকে বলে দেয় হেসাং ওখানে কোনো গোল্ডই পায়নি। ও তো বললো মনে হয় না এখানে কোনো গোল্ডও ছিল। একটু পরে দেখি মিয়ংজু ওর দলবল নিয়ে স্কুলে ঢুকে পড়ে। এরপর ও নিজেও ওই জায়গার তল্লাশি নেয়, সব জায়গা খুঁজেও কোথাও কোনো গোল্ডই পায় না, যেটা দেখে ও অনেক বেশি রেগে যায়। ও তখন পাগলের মতো আচরণ করতে থাকে। আসলে হেসাং তো ওর বাবার কঙ্কাল আর ওর বাবার কিছু জিনিসপত্র ওখান থেকে নিয়ে এসেছিল। কঙ্কালের মধ্যে ও একটি বুলেট পেয়েছিল। ও বুঝতে পারে ওর বাবার মৃত্যু নর্মাল ছিল না, কেউ ওর বাবাকে মেরেছে। এরপর তো হেসাং ওর বাবার ফিউনারেল করে। তখন আমরা দেখি বিয়ংমন স্কুলের ওর যত ক্লাসমেট ছিল সবাই ওর বাবার ফিউনারেলে আসে। সবাই হেসাং এর বাবাকে যথেষ্ট রেসপেক্ট দেয়, যেটা দেখে হেসাং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আসলে হেসাং এতদিন আশা নিয়েছিল নিশ্চয়ই ওর বাবা কোনো না কোনো দিন ফিরে আসবে, কিন্তু ওর আশাটাও শেষ হয়ে গিয়েছে। এরপর আনসিক হেসাংকে বলে ওই বুলেটটির ফরেন্সিক রিপোর্ট আমরা বের করেছি। এরকম বুলেট সাধারণত কোনো NIS এর এজেন্টই ইউজ করে। আর আমার এখনো মনে আছে তোমার বাবা যেদিন মিসিং হয়েছে সেদিনই মিস্টার কিমের গুলি থেকে একটি বুলেট মিসিং ছিল। ওনাকে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হয় উনি নিজেও এর সঠিক কোনো উত্তর দিতে পারেনি, যেটা শুনে হেসাং ভালো করে বুঝতে পারে ওর বাবার মৃত্যুর পেছনে মিস্টার কিমই রয়েছে। অন্যদিকে মিয়ংজোর অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ও তো সাইকোর মতো আচরণ করা শুরু করে। প্রেসিডেন্ট বোঝানোর চেষ্টা করে হয়তো এখানে কোনো গোল্ডই ছিল না, কিন্তু মিয়ংজু বলে নিশ্চয়ই এখানে গোল্ড ছিল, যেভাবেই হোক হেসাংকে দিয়ে এই গোল্ড আমাদের বের করতে হবে। এরপর তো মিয়ংজু ডিরেক্টর কিমকে জানায় হেসাং এখনো মিশনের কাজ করছে। পরের সিনে হেসাং এর কাছে একটি মেসেজ আসে, ওকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। ও চাইলেও এখন NIS এর এজেন্ট হয়ে কাজ করতে পারবে না। ও তখন নিজের গান নিয়ে বের হয় ডিরেক্টর কিমের সাথে দেখা করার জন্য, কিন্তু ওর বাসার সামনে সুয়া ওর জন্য ওয়েট করছিল। সুয়া আসলে ওকে লাঞ্চের জন্য ইনভাইট করতে এসেছে, আজকে সবাই একসাথে লাঞ্চ করবে। হেসাং তখন সবাইকে লাঞ্চ এনজয় করতে বলে। ওর একটি কাজ আছে এটা বলে ও চলে যায়। সুয়ার কাছে একটু রহস্যজনক লাগে, কারণ হেসাং নর্মালি এরকম আচরণ করে না। এরপর সুয়া এসে ওর টিমকে জানায় হেসাং আজকে আমার সাথে যেভাবে কথা বললো মনে হচ্ছে ও ফেয়ারওয়েল জানাচ্ছে। ও নিশ্চয়ই সিরিয়াস কিছু করতে যাচ্ছে। আমার তো ভীষণ ভয় হচ্ছে। জেনে শুনে ওর টিমের সবাইও অনেক বেশি ভয় পেয়ে যায় আর বুঝতে পারেন নিশ্চয়ই হেসাং ডিরেক্টর কিমের সাথেই দেখা করতে যাবে। এরপর হেসাং তো ডিরেক্টর কিমের কাছে আসে আর বলে তুমি আমার বাবাকে কেন মেরেছো। হেসাং কিছু করার আগে ওখানে ডিরেক্টর কিমের অ্যাসিস্ট্যান্ট আর ওনার গার্ডসরা ওখানে চলে আসে। সবাই মিলে তখন হেসাংকে ওখান থেকে বের করে নিয়ে আসে। তখনই ওখানে হেসাং এর টিম চলে আসে। সবাই তখন ওই গার্ডদের সাথে ফাইট করতে থাকে। হেসাং এর সুযোগে পালায়। পরের সিনে দেখি হেসাংকে ওর টিম ভীষণ বকাবকি করতে থাকে, তোমার সাহস কি করে হয় এই ডিসিশন নেওয়ার, আমাদের সাথে কোনো ডিসকাসই করনি। সুয়াও ওর সাথে ভীষণ রেগেছিল। হেসাং বলে আরে তুমি কি পাগল নাকি, আমি কাউকে মারতে যাইনি ওখানে, আমি তো ডিরেক্টর কিমের ফোনে একটি অ্যাপস ডাউনলোড করতে গিয়েছিলাম আর ঠিকমতো আমার কাজও করে এসেছি। ওনার ফোনটি আমি হ্যাক করেছি যাতে করে ওনার ফোন থেকে আমি কিছু এভিডেন্স কালেক্ট করতে পারি। অন্যদিকে স্কুলের স্টুডেন্টরা যখন জানতে পারে স্কুলের বেতন সহ অ্যাক্টিভিটিজ এর বিভিন্ন ফি বাড়ানো হয়েছে সবাই অনেক বেশি আপসেট হয়ে পড়ে, কারণ এখন তো ওদের জন্য স্কুলটি খুবই এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। এরপর সুয়া এসে মিয়ংজুকে জিজ্ঞেস করে ফি এত বাড়ানো হয়েছে যে অনেক স্টুডেন্টরা এটা অ্যাফোর্ড করতে পারবে না। তখন মিয়ংজু বলে এতে আমার কিছু যায় আসে না। সুয়া বলে তোমার জন্য হাজার হাজার স্টুডেন্টদের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। মিয়ংজু বলে যারা দরিদ্র তাদের তো স্বপ্ন দেখারই কোনো অধিকার নেই, এরা স্বপ্ন দেখাবার কোন আশায়। যেটা শুনে সুয়া ভীষণ রেগে যায়। তখন তো দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি হয়। সুয়া তখন বলে তোমার মতো মানুষ কখনো বুঝবে না, কারণ তোমার লাইফে তো বোঝানোর মতো কেউই নেই, তুমি নিশ্চয়ই খুবই একা আর তোমার অবস্থা আরো বেশি খারাপ হবে। অন্যদিকে ডিরেক্টর কিম যখন মিয়ংজুর সাথে দেখা করে তখন মিয়ংজুকে বলে নিশ্চয়ই হেসাং জানতে পেরেছে আমার বুলেটের মাধ্যমেই হেসাং এর বাবা মারা গিয়েছে, আমি তোমার সাথে এ ব্যাপারে আর কোনো কাজ করতে চাচ্ছি না। তখন এগুলো তো হেসাংও শুনছিল।
ডিরেক্টর কিম বলে, আমি তোমাকে গোল্ড খুঁজতে আর কোনো সাহায্য করতে পারবো না, কারণ এর জন্য আমি ফেসে যাব। কিন্তু মিয়ংজু যে কোনোভাবেই যে কোনো অবস্থাতেই গোল্ড চায়। ততক্ষণ না পর্যন্ত উনি গোল্ড পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত ডিরেক্টর কিমকে সাহায্য করতে বলে। তখন ডিরেক্টর কিম বলে, আমি কেন ফেসে যাব? যা করার তুমি করেছো। আমার গুলি দিয়ে শুট তো তুমি নিজেই করেছো। তো বলো, আমি কেন তোমার শাস্তি বহন করব? আমি ফেসে গেলেও আমি তোমাকে ফাঁসিয়ে দিব। এগুলো শুনে হেসাং অনেক বেশি শকড হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি হেসাং এর বাবা যখন ওকে বাসায় রেখে ওই দিন বের হয়, তখন ডিরেক্টর কিম তো ওনার বাসার সামনে গাড়ি নিয়ে ওয়েট করছিল। উনি জোর করে হেসাং এর বাবাকে ওই স্কুলে নিয়ে এসেছিল, কারণ হেসাং এর বাবা তো এই মিশনে কাজ করত গোল্ড খোঁজার ব্যাপারে। এর জন্য ওই দিন ছাদে মিয়ংজুর সাথে দেখা করাতে নিয়ে গিয়েছিল, যাতে করে গোল্ডের ব্যাপারে মিয়ংজুকে জানানো হয়। হেসাং এর বাবা তো মিয়ংজুকে বলে, আসলে এখানে কোনো গোল্ডই নেই, এই কথাটি শুধুমাত্র একটি রিউমার, আর কিছুই না। কিন্তু মিয়ংজু কোনোভাবেই এই কথাটি বিশ্বাস করতে চায় না, বলে, সত্যি করে বলো, ওই গোল্ড তুমি কোথায় লুকিয়ে রেখেছো? হেসাং এর বাবা বলে, কোনো গোল্ডই নেই, তাহলে আমি কোথায় লুকিয়ে রাখবো? হেসাং এর বাবা যখন ওখান থেকে পালানোর চেষ্টা করে, তখন তো মিয়ংজু ডিরেক্টর কিমের গুলি থেকে ওনাকে শুট করে। হেসাং এর বাবা তখন ওই জায়গাটিতে লুকিয়ে পড়েছিল, যার কারণে কেউই ওনাকে খুঁজে পায়নি। ওনার তো অনেক বেশি ব্লিডিং হচ্ছিল। উনিও বুঝতে পারে এখান থেকে বের হলেও উনি আর বাঁচতে পারবে না, কারণ এখান থেকে বের হলে আমি তো মিয়ংজু আর ডিরেক্টর কিম ওকে মেরে ফেলবে। হেসাং এর বাবা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আমি মরে গেলে আমার ছেলের কি হবে? এই গিল্ট নিয়েই হেসাং এর বাবা ওখানে মারা যায়। প্রেজেন্টের সিন দেখি ডিরেক্টর কিম তো মিয়ংজুকে ছেড়ে দিয়েছিল, যদি তুমি আমাকে কাজ করার জন্য আবারও জোরাজোরি করো, তাহলে তোমার সত্যিটা আমি সবাইকে বলে দেব, আর আমি ফাঁসলে তো একা ফাঁসবো না, তোমাকে বরবাদ করে দেব। এটা বলে ডিরেক্টর কিম ওখান থেকে চলে যায়। তখন মিয়ংজু অন্য প্ল্যান করতে থাকে কিভাবে ও গোল্ডগুলো বের করবে। এরপর তো হেসাং ডিরেক্টর কিমকে কল করে আর বলে, আমি তোমার আর মিয়ংজুর মধ্যে যা হয়েছে সবই শুনতে পেয়েছি। তো এখন তো আমাদের দুজনেরই শত্রু মিয়ংজু, তো আমি চাই তুমি আমার সাথে কাজ করো, না হলে আমি তোমাকে ফাঁসিয়ে দেব। তখন ডিরেক্টর কিমও হেসাংকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ডিরেক্টর কিম তো হেসাংকে একটি জায়গার কথা বলে দেখা করার জন্য। হেসাং যখন ওই জায়গায় ডিরেক্টর কিমের গাড়ি দেখতে পায়, ও গাড়িতে এসে দেখে ডিরেক্টর কিম খুব বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। তখন তো পেছন থেকে কেউ এসে ওকে আঘাত করে, যার ফলে হেসাং সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর ওর যখন জ্ঞান ফিরে আসে, তখন ও দেখতে পায় ডিরেক্টর কিম মৃত অবস্থায় ওর পাশে ছিল, আর ওর হাতে একটি ছুরি ছিল। তখন ওখানে পুলিশও চলে আসে আর হেসাংকে অ্যারেস্ট করে নেয় মিস্টার কিমের মার্ডারার হিসেবে। আনসিক আর ওর টিম যখন এটা জানতে পায়, তখন ওরা অনেক বেশি শকড হয়ে যায় আর ভালো করেই বুঝতে পারে হেসাং যে ডিরেক্টর কিমকে খুন করেনি। ওরা তো হেসাং এর বাসা ছিল, তখন তো ওই রেকর্ডটি শুনতে পায়, আর রাতে যে ডিরেক্টর কিমের সাথে মিয়ংজুর কথা কাটাকাটি হয়েছিল। তখনই ওখানে হেসাং এর বাসায় পুলিশ চলে আসে তল্লাশির জন্য। এই রেকর্ডটিও ওরা কপি করতে পারেনি। পুলিশ ওর ল্যাপটপ নিয়ে যায়, যার ফলে আনসিক শেষ এভিডেন্সটিও হারিয়ে ফেলে। এরপর দেখি পুলিশের মাধ্যমে মিয়ংজু ওই রেকর্ডটিও পেয়ে যায়, আর ওই রেকর্ডটিও তখন ডিলিট করে দেয়। এরপর জেলে এসে হেসাং এর সাথে দেখা করে আর বলে, গোল্ডের কথা তো তুমি নিশ্চয়ই জানো, আমি যদি তোমার আপন মানুষদের আর কোনো ক্ষতি না করি, তাহলে আমাকে এখনই বলে দাও। হেসাং ওকে কিছুই বলছিল না। তখন মিয়ংজু বলে, আমি তোমাকে একদিন সময় দিচ্ছি, না হলে তোমার টিম, তোমার সুয়া সবাই শেষ হয়ে যাবে। এরপর তো হেসাংকে অন্য জেলে ট্রান্সফার করা হয়। হেসাং যখন গাড়িতে ছিল, হেসাং ভাবতে থাকে এটাই ওর জন্য ভালো একটা সুযোগ। ও তখন গাড়ির মধ্যে ফাইট শুরু করে দেয়, যার ফলে গাড়িটির খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়িতে যারা ছিল গাড়িতে যারা ছিল তারা খুব বাজেভাবে আহত হয়ে পড়ে। হেসাংও অনেক আহত হয়ে পড়েছিল। এরপর অনেক কষ্ট করে ওখান থেকে বের হয়, আর ও এক টেলিফোন থেকে সুয়াকে কল করে সাহায্যের জন্য। ও লোকেশন বলার আগেই ওখানে হেসাং অজ্ঞান হয়ে পড়ে, যেটাতে সুয়া অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও বুঝতে পারছিল না ও এখন কি করবে, হেসাংকে কিভাবে খুঁজে বের করবে। এরপর তো সুয়া ওই টেলিফোনের লোকেশন ট্র্যাক করে, এরপর ট্যাক্সির মাধ্যমে ওখানে পৌঁছে যায়। ভাগ্যবশত ও ওখানে গিয়ে হেসাংকেও পেয়ে যায়, এটাতে ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ হেসাং এর অবস্থা খুবই খারাপ ছিল। এরপর ও তো হেসাং এর ট্রিটমেন্ট করে। পরদিন সকালে হেসাং এর জ্ঞান ফিরে আসে। হেসাং তখন সুয়াকে বলে, তুমি জানো আমার বাবাকে কে মেরেছে? আমার বাবাকে তো ওই মিয়ংজু মেরেছে। পরের সিনে আমরা দেখি মিয়ংজুর নামে তো স্কুল বোর্ডে ওনার নামে অনেক নালিশ এসেছে, যার কারণে বোর্ড মেম্বার্সরা তো মিয়ংজুকে চেয়ার উইমেনের পদ থেকে সরাতে চাচ্ছে।
কিন্তু মিয়ংজু ওর অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয়, যাই হোক না কেন তুমি হেসাংকে আগে খুঁজে বের করো। সুয়া তখন হেসাংকে বলে, তুমি ওখান থেকে পালানোর পর তো পুলিশরা তোমাকে তন্ন তন্ন করে খুঁজছে, সব জায়গায় তোমার পোস্টার লাগানো। এরপর আমরা দেখি হেসাংয়ের টিমও ওখানে চলে আসে ওদের সাহায্য করার জন্য। তখন জং বলে, আমি তো ওই রেকর্ডের একটি কপি ইউএসবির মধ্যে লুকিয়ে রেখেছিলাম হেসাংয়ের বাসায়, কিন্তু একটা প্রবলেম, হেসাংয়ের বাসায় এত সহজে যাওয়া যাবে না। ওরা তখন ভাবতে থাকে হেসাংয়ের বাসায় কে যাবে ওই ইউএসবিটি আনার জন্য, কিন্তু ততক্ষণে আমরা দেখি হেসাংকে খুঁজতে খুঁজতে এখানেও পুলিশ চলে আসে। হেসাং তখন জানলা দিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর সুয়াকে বলে, স্কুলে তোমার যাওয়া উচিত, কারণ স্কুলের স্টুডেন্টরা এখন একদমই নিরাপদ না। মিয়ংজু একটা সাইকো, ও আমাকে খোঁজার জন্য সব করতে পারে, এমনকি স্কুলের স্টুডেন্টদের ক্ষতিও। এদিকে স্কুলে তো বোর্ড মেম্বার্সরা সবাই মিয়ংজুকে ওর পথ ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু মিয়ংজু কোনোভাবেই রাজি হচ্ছিল না, উল্টো সবাইকে কথা শোনাতে থাকে। অন্যদিকে আমরা দেখি হেসাংয়ের টিম মেম্বারদেরকেও তো পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, কারণ হেসাংকে পুলিশ খুঁজে পায় না, আর এটাও জানে ওরা যে হেসাংয়ের সাথে দেখা করতে এখানে এসেছে। অন্যদিকে আমরা দেখি হেসাংয়ের বাসায় এক লোক এসে ওই ইউএসবিটি নিয়ে যায়। তখন আমরা দেখি এই লোকটি আর কেউই না, ডিরেক্টর কিমের অ্যাসিস্ট্যান্ট ছিল। আসলে কিছুক্ষণ আগে হেসাং ওনার সাথে দেখা করেছিল আর সবকিছু ওনাকে জানায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? হেসাং বলে, তোমাকে কখনো মনে হয়নি ডিরেক্টর কিমের আচরণ একটু সন্দেহজনক? তখন তো ওনারও মনে পড়ে যতবারই উনি কিছু ইম্পর্ট্যান্ট নিউজ জানাতো মিশনের ব্যাপারে উনি সবই লুকিয়ে রেখেছেন, আর এরপর কেউ একজনকে কল করে বলতো, কিন্তু কথা শুনে মনে হতো হেসাংয়ের টিমের সাথে না, বরং অন্যদের সাথে কথা বলতো। এই জন্যই উনি হেসাংকে সাহায্য করার জন্য রাজি হয় আর ওই রেকর্ডারটি এনে হেসাংকে দেয়। এদিকে হেসাং পুলিশ স্টেশনে এসে পুলিশ অফিসারের সাথে দেখা করে আর ওই রেকর্ডগুলো শোনায়। ডিরেক্টর কিমের সাথে লাস্ট যে মিয়ংজুর কথা হয়েছিল এগুলো শোনায়। হেসাং বলে, আমার বাবাকেও মিয়ংজু মেরেছে আর ডিরেক্টর কিমকেও। তখন তো পুলিশ অফিসার এক্সকিউজ দিতে থাকে। হেসাং ভালো করে বুঝতে পারে এ লোকটিও মিয়ংজুর সাথে জড়িত। হেসাং তখন বলে, ডিরেক্টর কিমও তোমার মতো লয়াল ছিল মিয়ংজির সাথে, দেখেছো ডিরেক্টর কিমের কি অবস্থা হয়েছে, তোমারও সেম অবস্থা হবে। এটা শুনে পুলিশ অফিসার অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে স্কুলে তো সুয়া বড় একটি নোটিশ লাগায় যেটা মিয়ংজুর বিরুদ্ধে ছিল। মিয়ংজু তখন অনেক বেশি রেগে যায়, সুয়াকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাচ্ছ? সুয়া বলে, আমি আমার স্টুডেন্টদের নিরাপত্তা চাই। তখন মিয়ংজু বলে, যদি তুমি স্কুলে থাকো তাহলে কখনোই আমি ওদেরকে নিরাপত্তা দেব না, কারণ তুমি সবসময় আমার ক্ষতি করাতে লেগে থাকবে। তুমি যদি এই স্কুল থেকে চলে যাও তাহলে নিশ্চয়ই তোমার সব আবদার আমি পূরণ করব, আর হ্যাঁ, ওদের ফিসও আমি কমিয়ে দেব। তখন সুয়া বলে, আমি আমার স্টুডেন্টের জন্য সব করতে পারবো, এমনকি এর জবটিও ছেড়ে দিতে পারবো। তখন মিয়ংজু বলে, তাহলে জবটি ছেড়ে দাও। পরের সিনে দেখি মিয়ংজু সব স্টুডেন্টের সামনে একটি স্পিচ দেয় আর বলে, তোমাদের সবার কথা ভেবে আমি স্কুলের বেতন সহ বাকি ফিসও কমিয়ে দিচ্ছি, যেটাতে স্টুডেন্ট সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তখন আঞ্জু বলে, তুমি আমাদের কথা ভেবে না, উল্টো মিস সুয়াকে স্কুল থেকে বের করে দিয়েছো, আর তুমি মিস সুয়াকে এটা শর্ত দিয়েছো, যদি মিস সুয়া স্কুল থেকে বের হয়ে যায় তাহলে তুমি আমাদের বেতন কমাবে। যেটা শুনে স্টুডেন্টরা অনেক বেশি অবাক হয়ে যায়। সবাই তখন বলতে থাকে, স্কুল থেকে তো টিচার সুয়া না, বরং মিয়ংজুকে বের করা উচিত। অন্যদিকে টিচার্স রুম থেকে সুয়া যখন এগুলো শুনতে পায় তখন ও একটু অবাক হয়, কারণ স্টুডেন্টরা ওর সাইড নিয়ে কথা বলছে। এগুলো শুনে তো মিয়ংজু ভীষণ হাসতে থাকে, একদম সাইকোর মতো। একটু পর তো মিয়ংজুর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, হেসাং নিজেকে ইনোসেন্ট প্রমাণ করে ফেলেছে আর এখন এনআইএস এর টিম আসছে আমাদের অ্যারেস্ট করার জন্য। মিয়ংজু তখন অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে চলে যেতে বলে আর এনাকেও সাবধানে এখান থেকে বের করতে বলে। এরপর এনাকে যখন অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে নিয়ে যায়, মিয়ংজু হেসাংকে কল করে বলে, আমি কাউকে ছাড়বো না। হেসাং তখন বুঝতে পারে স্কুলের সবাই অনেক বিপদে রয়েছে। এদিকে মিয়ংজু তো পুরো স্কুলটি জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করতে থাকে, আশেপাশে পেট্রোল ছড়িয়ে পড়তে থাকে, যেটা দেখে স্টুডেন্টরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। মিয়ংজু বলে, তোমাদেরকে কেউই বাঁচাতে পারবে না, কারণ পুরো স্কুল সহ তোমরা আজকে জ্বলে মরবে। যেগুলো শুনে ওরা আরো বেশি ভয় পেয়ে যায়। সুয়া তখন অনেক বেশি আপসেট হয়ে পড়ে, ও বুঝতে পারছিল না ও স্টুডেন্টদের কিভাবে বের করবে। একটু পর তো ওখানে হেসাংও চলে আসে। হেসাং ওদেরকে বাঁচানোর জন্য মিয়ংজুকে বলে, তুমি যেটা বলবে আমি সেটাই করব, ওদের শুধু বের হতে দাও। মিয়ংজু তখন হেসাং এর গুলিটি ওর থেকে নিয়ে নেয়। আঞ্জু তো টেক্সট করে এনাকে এ বিষয়ে সব জানায়, যেটাতে এনা অনেক বেশি ঘাবড়ে যায়। ও তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, এখনই আমাকে স্কুলে নিয়ে যাও। অ্যাসিস্ট্যান্ট তো ওখানে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু এনা বলে, তুমি যদি গাড়ি না ঘুরাও তাহলে আমি গাড়ি থেকে লাফ মারবো। তখন অ্যাসিস্ট্যান্ট বাধ্য হয়ে
অ্যানাকে নিয়ে স্কুলে আসে। অ্যানা তখন এই অবস্থা দেখে অনেক বেশি কান্না করতে থাকে আর ওর মাকে বলে, যদি তুমি এগুলো বন্ধ না করো তাহলে আমিও এখান থেকে কোথাও যাব না। কিন্তু ওর মা ওকে এখান থেকে চলে যেতে বলে। অ্যানা বলে, আমি কোথাও যাব না। কিন্তু মিয়াংজু তখন নিজেকে গান পয়েন্টে রাখে আর সাইকোর মতো আবারও আচরণ শুরু হয়। উনি তো চাচ্ছিল নিজেকে নিজেই শেষ করে দিতে, কারণ সব দিক দিয়েই এখন নিজেই ফেসে গিয়েছে। নিজেকে গুলি করবে তখনই সুয়া ওনাকে বাঁচিয়ে নেয়। মিয়ংজু তো চাচ্ছিল আগুন ধরিয়ে দিতে, কিন্তু হেসাং তখন লাইটারটি ধরে ফেলে। তখনই ওখানে এনআইএস এর এজেন্টরা চলে আসে আর মিয়ংজু আর ওর অ্যাসিস্ট্যান্টকে অ্যারেস্ট করে নেয়। সব স্টুডেন্টরা তো হেসাং সুয়ার সাহসিকতার জন্য প্রশংসা করতে থাকে আর সবাই অনেক বেশি খুশি ছিল, কারণ এত বড় বিপদ থেকে সবাই রক্ষা পেল। হেসাং তো ওই অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে, মানে স্কুলের প্রেসিডেন্ট মিয়ংজুকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ের সব দোষ নিয়ে নেয়। হেসাং বলে, আমি ভালো করে জানি তুমি এতিম হওয়ার ফলে মিয়ংজুর ফ্যামিলি তোমার দায়িত্ব নিয়েছে, এই জন্যই তুমি সারা জীবন ওদের কথা শুনে এসেছো। কিন্তু মিয়ংজু যত ভুল কাজ করেছে তুমি তো সব কাজে ওকে সাহায্য করেছো। তুমি যদি ওকে ভালো বুদ্ধি দিতে তাহলে ও ভালো কাজই করতো। আর তোমার তো অ্যানার ব্যাপারে ভাবা উচিত। অ্যানার সম্পূর্ণ লাইফটা ওর মা কন্ট্রোল করে এসেছে, এখন ওর মা যদি ছাড়া পেয়ে যায় তাহলে অ্যানার লাইফটা কি করবে সেটা তুমি ভাবতে পেরেছো? আমি জানি তুমি মিয়ংজুর প্রতি লয়াল, কিন্তু তুমি যা করেছো তা খুব খারাপ করেছো। আর তুমি যদি নিজে ওর বিরুদ্ধে সাক্ষী না দাও তাহলে অ্যানা নিজেই সাক্ষী দেবে। এরপর আমরা কোর্টের সিন দেখি, যেখানে প্রেসিডেন্ট নিজের দোষ স্বীকার করে নেয় আর মিয়ংজুর বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়। মিয়ংজু অনেক বেশি রেগে যায়। উনি তো প্রেসিডেন্টকে মারতে যায়, কিন্তু পুলিশ ওনাকে থামায়। কিছুদিন পরের সিন দেখি, অ্যানা ওর মায়ের সাথে দেখা করতে আসে আর বলে, আমি তো স্কুল থেকে টিসি নিয়েছি, আমি আর ওই স্কুলে যেতে চাই না, এখন আমি সবকিছু নতুন করে শুরু করব, সম্পূর্ণ নিজের ইচ্ছায়। আর একটা কথা কি জানো, যে কথাটি আমি তোমাকে কখনো বলতে পারিনি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি জানি তুমি নিশ্চয়ই তোমার ভুলগুলো বুঝতে পারবে। এটা বলে অ্যানা ওখান থেকে চলে যায়। আর প্রথম আমরা দেখতে পাই মিয়ংজু ইমোশন কাজ করছে। অ্যানাকে দেখে উনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর অ্যানার কথাগুলো শুনে উনি অনেক কান্না করতে থাকে। কিছুদিন পরে হেসং স্কুলে আসে ওর ক্লাসমেট মানে স্টুডেন্টদের সাথে দেখা করার জন্য। এখানে তো ও সবার সামনে নিজেকে এনআইএস এর এজেন্ট হিসেবে পরিচয় দেয়, কিন্তু কেউই ওর কথাতে পাত্তাই দিচ্ছিল না, ওকে ওয়েলকাম করে না। হেসাং বলে, তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো আমার লাইফের খুব সুন্দর মুহূর্ত ছিল, আমি তোমাদের অনেক বেশি মিস করব। কিন্তু কেউই ওর কোনো কথার অ্যান্সার করে না। এরপর হেসাং স্কুল থেকে বের হয়ে আসে। হেসাং এর মনটা একটু খারাপ ছিল, কারণ কেউই ওর সাথে কথা বলেনি। কিন্তু তখনই জানলা থেকে একটি পেপার প্লেন আসে ওর সামনে। এটাতে লেখা ছিল, আমার ফ্রেন্ড হওয়ার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ, আমি তোমাকে অনেক বেশি মিস করব। হেসাং পেছনে ফিরে দেখে অনেকগুলো পেপার প্লেন ওর দিকে উড়ে আসছে আর সবাই ওকে ধন্যবাদ জানাচ্ছে ওদের জীবন বাঁচানোর জন্য আর গুড উইশেসও দিচ্ছে, যেটাতে হেসাং এর মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, ও অনেক বেশি খুশি হয়। পরের সিনে হেসাং আর সুয়া লাঞ্চে আসে। তখন সুয়া ওকে হেসাং এর বাবার ওই বইটি আবারও দেখায় আর বলে, স্টুডেন্ট কাউন্সিলের এই বইটি তোমার বাবা লিখেছিল, আর দেখো এখানে একটি স্টার আছে, তোমার নামের সিক্রেট মিনিংও স্টার, নিশ্চয়ই এই বইয়ের মাধ্যমে তোমার বাবা তোমাকে কোনো মেসেজ দিতে চাচ্ছে। এরপর হেসাং এসে পাশা ভাবতে থাকে ওর বাবাকে কি মেসেজ দিতে চাচ্ছে। তখনও ও পুরনো জিনিসপত্রগুলো ঘেটে ঘেটে দেখতে থাকে। ওর মনে পড়ে ছোটবেলায় ওর বাবাকে স্টার গিফট করতো আর একবার বলেছিল, আমি একটা স্টার লুকিয়ে রেখেছি, সেটা তোমার নিজেরই খুঁজে বের করতে হবে। এরপর ও আশেপাশে ওর বাসার ওখানে স্টার খুঁজতে থাকে। তখন বেসমেন্টের পুরনো জিনিসপত্রের নিচে একটি স্টার দেখতে পায়, যেটা দেখে ও একটু অবাক হয়। এরপর বুঝতে পারে নিচে ফাঁকা জায়গা আছে। ও যখন জায়গাটি চেক করে একটি বক্সের মতো কিছু দেখতে পায়। বক্সের ঢাকনাটি খোলার পর ও ভীষণ শকড হয়ে যায়। এখানে এত এত গোল্ড বার, যেটা দেখে হেসাং ভীষণ শকড হয়ে যায়। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে স্বর্ণ খোঁজার জন্য সব পাগল হয়ে আছে, সে স্বর্ণ ওর বাসার বেসমেন্টে লুকোনো অবস্থায়। আসলে 16 বছর আগেই ওর বাবা এই স্বর্ণ খুঁজে এখানে লুকিয়ে রেখেছিল, কারণ ওর বাবা জানতে পেরেছিল কোনো এনআইএস এর এজেন্টই এগুলো চুরি করার পেছনে লুকিয়ে আছে। এই জন্য নিজে পাওয়ার পরও এ ব্যাপারে কাউকে জানায়নি। আসলে হেসাং এর বাবা এখন কাউকে ট্রাস্ট করতে পারছিল না, এই জন্যই এই গোল্ড বারের ব্যাপারে কাউকেই বলেনি। ভেবেছিল ট্রাস্ট ওয়ার্থি কাউকে পেলে বলবে, কিন্তু এর আগেই তো ওনার ফ্রেন্ড ডিরেক্টর কিম ওনার সাথে গাদ্দারি করেছে। এরপর হেসাং ওর টিমকে কল করে বলে, আমি তো আমাদের এই মিশনটি কমপ্লিট করতে পেরেছি,
5 বছর পরের সিন দেখি সুয়া একটি নোভেল পড়ছিল যেটার নাম ছিল আন্ডার কভার হাই স্কুল। আর এই নোভেলের রাইটার ছিল দং। সুয়া তো নোভেলটি পড়ে অনেক বেশি খুশি হয়। সুয়া মিনজির সাথে দেখা করতে এসেছে। আসলে ওই স্টুডেন্ট যাকে সুয়া প্রমিস করেছিল ও ফুল টাইম মানে পার্মানেন্ট টিচার হবে। আজও এনআইএস এর জন্য অ্যাপ্লাই করতে এসেছে। ও নিজের ভাই আর নিজের বাবার মতো একজন এনআইএস এজেন্ট হতে চায়। এদিকে অ্যানা এখন সাকসেসফুল এক পেইন্টার, কারণ ছোট থেকেই ওর পেইন্টিং এর খুব শখ ছিল। এদিকে আনসিকে দেখি যে এখন এনআইএস এর ডিরেক্টর। সবাই আনসিকের জন্য অনেক বেশি খুশি হয়, কারণ আনসিক এটার প্রাপ্য। এরপর সবাই একসাথে দেখা করে, ওরা একসাথে ডিনারে আসে। এখানে আমরা জানতে পারি হান আর জং তো এখন ডেট করছে। ওরা দুজন অনেক খুশি। হেসাং সবার দিকে তাকিয়ে অনেক বেশি খুশি হয়। ওদের মধ্যে ও বেস্ট একটা ফ্যামিলি পেয়েছে। এরপর আমরা দেখি হেসাং তো সুয়াকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সুয়াও খুব খুশি হয়ে হেসাং এর প্রপোজালে রাজি হয়ে যায়। কিছুদিন পরের সিন দেখি হেসাং আবারও বিয়ংমন স্কুলে আসে আর এক ক্লাসে এসে বলে, আজ থেকে আমি তোমাদের নতুন টিচার। এটা বলে ও হাসতে থাকে। হয়তো আবারও হেসাং কোনো মিশন নিয়ে এখানে এসেছে। আর এখানে এক টুইস্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। সবাই ভালো থেকো, বাই।